ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল স্মরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী পূর্ণানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব। দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং বরিষ্ঠ লেখক, বলিষ্ঠ বাগ্মী শ্রী হর্ষ দত্ত মহাশয়ের একটি অনবদ্য রচনা আমাদের স্বামীজি স্বামী পূর্ণানন্দ। এই আলোকেই আজকে আমরা মূলত মহারাজের জীবন এবং তার কর্মকাণ্ডের কথা স্মরণ মনন করব। আমরা স্মরণ করি এমন একটা সময়ের কথা যেখানে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল 1943 সালে অভিসম্পাতের মতন কলকাতা সহ বাংলার বুকে। মেদিনীপুরে প্রবলতর বন্যার প্লাবনে হয়েছিল এক অবিশ্বাস্য অকল্পনীয় বিপর্যয়। সেই আক্রমণ থেকে মানুষকে উদ্ধার করতে তৎকালীন বাংলার গভর্নর এবং মানবতাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে দুটি রিলিফ কমিটি গঠিত হয়। বন্যায় বিধ্বস্ত মেদিনীপুরের ত্রাণ কার্যের দায়িত্ব নিয়েছিলেন স্বামী নির্বাণানন্দজি সূর্য মহারাজ, আর কলকাতার সেবাব্রতে স্বেচ্ছাসেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বামী পূর্ণানন্দজি প্রিয়নাথ মহারাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হওয়ার পর যখন মন্বন্তর হলো, ঠিক এর পরের বছর 1944 সালে, তখনই সেই ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখির মতন জন্ম নিয়েছিল রামকৃষ্ণ মিশন বালকাশ্রম রহরা। প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী পূর্ণানন্দজি। গঠনমূলক সেবা কার্যের পূর্ণ অভিজ্ঞতা সংগ্রহ করে তিনি নির্ভয় চিত্তে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঢাকা জেলার শিমুলিয়া গ্রামের, এখন সেটি বাংলাদেশে অবস্থিত, শিমুলিয়া গ্রামের এক দুরন্ত কিশোর স্কুলের পড়া শেষ করে সদ্য কলেজে ভর্তি হয়ে যৌবনে উত্তীর্ণ হয়েছিলেন। সেই সময় এই প্রিয়নাথের যাতায়াত শুরু হয়েছিল ঢাকা রামকৃষ্ণ মঠে, এবং তখন এই ঢাকা মঠের দায়িত্বে ছিলেন স্বামীজির সাক্ষাৎ শিষ্য স্বামী আত্মানন্দজি শুকুল মহারাজ। তরুণ প্রাণ যুবকদের সঙ্গে ছিল তাঁর সখ্যতা এবং অন্তরঙ্গতা। প্রিয়নাথের জীবন আত্মানন্দজির সংস্পর্শে এসে দিক পরিবর্তন করেছিল। তখন 1921 সাল মহারাজ তাকে বেলুড় মঠ, বিশেষত স্বামী ব্রহ্মানন্দজিকে দর্শন করে আসার কথা বললেন। সেই কলেজ ছাত্র তখন প্রিয়নাথ আত্মানন্দজির প্রেরণায় চলে এলেন ঢাকা থেকে কলকাতায়। গঙ্গার পশ্চিম তীরে বেলুড় মঠ, পূর্ব পারের কুঠিঘাট থেকে নৌকোয় গঙ্গা পেরিয়ে প্রিয়নাথ চলেছেন রাজা মহারাজের সন্দর্শনে। যখন প্রিয়নাথ দেখলেন সেই ধ্যান ও গম্ভীর দেবতাত্মা মহামানবকে, তার অন্তরে অনুভব করলেন একটা স্রোতের টান, জাগরণের উপলব্ধি। পরবর্তীকালে সেই দিনটির কথা আত্মনিবেদনে লিখেছিলেন পূর্ণানন্দজি যে প্রতীক্ষা শেষ হলো, সময় হয়েছে, ধীর পদক্ষেপে সামনে এগিয়ে গিয়ে তার চরণে লুটিয়ে পড়লাম। অতি সুমধুর কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো? উত্তর দিলাম। বললেন, কোনো বাড়িতে গেলে বাড়ির যিনি বড় তার সাথে দেখা করতে হয়। মহাপুরুষ মহারাজ আমাদের দাদা, তার সঙ্গে দেখা করেছ? সেই ত্রুটির কথা স্বীকার করলাম। বললেন, যাও দেখা করো। এমনভাবে কথাগুলো বলেছিলেন। পূর্ণানন্দজি বলছেন যে আজও জীবন সায়ান্নে উপস্থিত হয়েও সেই মধুর কণ্ঠস্বর যেন শুনতে পাচ্ছি। এবং মহাপুরুষ মহারাজের সাথে যখন দেখা হলো, তখন সেখানে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে তিনি জিজ্ঞাসা করলেন, রাজা মহারাজকে প্রণাম করেছে কিনা? উত্তর শুনে বললেন, তবেই হয়েছে, আর কাউকে প্রণাম করতে হবে না। গুরু ভ্রাতাদের পরস্পরের প্রতি কী গভীর শ্রদ্ধা, কী ভালোবাসা ছিল। এবং রহরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগে মহাপুরুষ মহারাজের শিষ্য এবং আশ্রিত প্রিয়নাথকে সেবা কার্যে দীক্ষা দিয়েছিলেন কাঁথির এক সমাজসেবী মুকুন্দ বসু,
তার আহ্বানে তিনি কলেজের পড়াশোনায় ইতি ঘটিয়ে চলে গিয়েছিলেন তখনকার নিবিড় গ্রাম্য পরিবেশে অবস্থিত ছোট্ট আকারের কাঁথি শ্রীরামকৃষ্ণ আশ্রমে। 1922 থেকে 1932 একটানা 10 বছর কাঁথি আশ্রমটিকে পূর্ণানন্দজি একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রাণপাত করেছিলেন। উদ্দেশ্য ছিল সেখানেও মহৎ। এবং তৎকালীন সময়ে বর্তমানে মায়ানমার রামকৃষ্ণ মিশনের একটা শাখা কেন্দ্র ছিল, স্থান রেঙ্গুন। মিশনটি আদতে একটি দাতব্য হাসপাতাল বা সেবাশ্রম ছিল। কাঁথি থেকে পূর্ণানন্দজিকে সেখানেও পাঠানো হয়েছিল। সেখানেও 10 বছর তিনি যুদ্ধ বিধ্বস্ত রেঙ্গুন এবং জাপানি সেনাবাহিনীদের আক্রমণের ইঙ্গিত সত্ত্বেও যে সেবা মানুষকে দিয়েছিলেন তার পরিমাপ করা যায় না। ইতিহাসের পাতায় সে হয়তো আজকে বিলীন হয়ে গেছে, কিন্তু তার সেই অপরিমেয় কর্মচঞ্চলতা আজও গভীর শ্রদ্ধায় স্মরণ করতে হয়। বাংলায় দুর্ভিক্ষ না হলে হয়তো পূর্ণানন্দজিকে ইংরেজ সরকারের অনুরোধে রিলিফ ওয়ার্ক পরিচালনার জন্য পুনরায় রেঙ্গুনে ফিরে যেতে হতো। বার্মা রিফিউজিদের দেখাশোনা করার মতন দায়িত্বপূর্ণ পদে তাকে নিযুক্ত করা হলো। প্রিন্সিপাল ওয়েলফেয়ার হিসাবে তখন পূর্ণোদ্যমে তিনি কাজ করছেন, কিন্তু দেশজননী বাংলা তাকে উদাত্ত আহ্বানে বলেছিল, যেতে নাহি দিব। ইংরেজ সরকারের শিক্ষা বিভাগ এবং রামকৃষ্ণ মিশনকে অনুরোধ জানালো, আপনারা অনাথ শিশুদের ভার নিন। এরা যুদ্ধ এবং দুর্ভিক্ষের অভিঘাতে জীবন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদের মানবিকতার কারণে আমরা ফেলে দিতে পারি না। অনাথ বাচ্চাদের উপযুক্ত পরিচর্যা এবং নিঃস্বার্থ সেবা কার্য করতে পারে একমাত্র রামকৃষ্ণ মিশন। পূর্ণানন্দজি তাঁর বিরাট ব্যক্তিত্ব এবং কর্মদক্ষতার ওপর নির্ভর করে সরকারের অনুরোধকে যেভাবে হোক বাস্তবায়নের কাজে আত্মোৎসর্গের সংকল্প গ্রহণ করলেন। এবং ঠিক সেই সময়ই শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পুত্র সতীশচন্দ্র এবং তাঁর পত্নী ইন্দুপ্রভা দেবী তাদের রহড়া গ্রামে অবস্থিত বিপুল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি পূর্ণানন্দজির হাতে তুলে দিলেন। তাঁদের অকাল প্রয়াত পুত্র রামচন্দ্র এবং কন্যা প্রীতির স্মৃতি রক্ষার্থে স্থাপিত হলো এক বালকাশ্রম। সেটি 1 সেপ্টেম্বর 1944 রামকৃষ্ণ মঠ এবং মিশনের তৎকালীন জেনারেল সেক্রেটারি শ্রদ্ধেয় স্বামী মাধবানন্দজি মহারাজ এক আড়ম্বরহীন অনুষ্ঠানে অথচ শুভ লগ্নে অনাথ বালকরূপী শ্রীরামকৃষ্ণের পূজার সূচনা করেছিলেন। দান হিসাবে প্রাপ্ত একটি অপরিসর পাকা বাড়িতে 37 জন অনাথ বালককে শিবজ্ঞানে জীবসেবার অর্ঘ্য নিবেদন করে শুরু হলো বালকাশ্রমের অভিযাত্রা। আর এই স্বামী পূর্ণানন্দজি হয়ে গেলেন সকলের স্বামীজি। আমৃত্যু তিনি রহড়া আশ্রম এবং চতুষ্পার্শ্বের লোকালয়ে এই পরিচয় প্রবাদ প্রতিম হয়ে উঠেছিলেন। 1944 সালেই ভারতবর্ষের তদানীন্তন বড়লাট লর্ড ওয়েভেলের পত্নী এই আশ্রম পরিদর্শন করতে আসেন 17 ডিসেম্বর। পূর্ণানন্দজিকে তিনি প্রশ্ন করেছিলেন আশ্রমের কোনো আর্থিক সমস্যা আছে কিনা। তখন পূর্ণানন্দজি উত্তর দিয়েছিলেন, আর্থিক সমস্যাকে তিনি বড় সমস্যা মনে করেন না। কাজ ঠিকমতো করলে ভগবানের ইচ্ছায় প্রয়োজন মতো অর্থ আসবে। ওয়েভেল পত্নী আবার জিজ্ঞাসা করলেন, হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড অফ ইউর সাকসেস। স্বামীজি তখন বলেছিলেন, অর্থাৎ পূর্ণানন্দজি, দ্য ডে আই ক্যান রিমুভ ফ্রম দ্য মাইন্ড অফ দিজ বয়েজ দ্যাট দে আর অরফ্যান্স। যেদিন এদের মন থেকে মুছে ফেলতে পারবো যে এরা অনাথ, সেই দিনই আমি মনে করব কৃতকার্য হয়েছি। ওই দিন রাত্রেই লেডি ওয়েভেল একখানি 25,000 টাকার চেক পাঠিয়ে দিয়েছিলেন এবং শ্রীযুক্ত হর্ষ দত্ত মহাশয় তিনি এক অভাজন নিঃসম্বল বালক হিসাবে এই আশ্রমে আশ্রয় পেয়েছিলেন 1966 সালে। তার মা হর্ষ দত্ত মহাশয়ের মা আমাদের মাসিমা, তিনি গীতা মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমি তাকে বহুবার স্পর্শ প্রণাম করেছি, তার আশীর্বাদ পেয়েছি। তাকে আজকে প্রণত হই। তিনি বর্তমানে ইহলোকে নেই। সেই মা তাকে নিয়ে গিয়েছিলেন এবং সেই সন্ন্যাসী অর্থাৎ পূর্ণানন্দজি বলেছিলেন, কাঁদছেন কেন? ঠাকুর যখন তার কাছে টেনে নিয়ে এসেছেন তখন একটা ব্যবস্থা হবেই। চোখের জল বড় দামি, ঈশ্বরের পাদপদ্ম ধুইয়ে দিতে কাজে লাগে। পূর্ণানন্দজি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং
পূর্ণানন্দজির আশ্রয়ে 1973 সালের অন্তিম সময় পর্যন্ত তিনি ছিলেন। 1971 সালের নভেম্বর মাসের 24 তারিখে তিনি প্রয়াত হন। তার ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু একেবারে শয্যাশায়ী না হওয়া পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। স্বামীজির অর্থাৎ পূর্ণানন্দজির দেহ সৌষ্ঠব ছিল দেখার মতন। দীর্ঘকায়, পরিপাটি পোশাক, মুখে সর্বদা মধুর হাসির আভাস। এক ঝলকে মনে হতো যেন নেতাজির মুখ অবয়ব। এবং আশ্রম প্রেমিক মানুষদের সদর দরজায় দাঁড়িয়ে কুশল জিজ্ঞাসা করতে কখনো তিনি ভুলে যেতেন না। আশ্রমকে যারা ভালোবাসতেন তারাই ছিল তার প্রেমাস্পদ এবং প্রাণসখা। রহরা আশ্রমে তিনি একটি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছিলেন। সেই পরিমণ্ডলে বক্তৃতা, পাঠ, সঙ্গীত, বাদ্য, নৃত্য, নাটক, ক্রীড়া এবং স্বামীজি ঠাকুর মায়ের নাম গান হতো। প্রতি বছর প্রতিষ্ঠা দিবসকে ঘিরে কয়েকদিন উৎসব পালনের রীতি হিসাবে তিনি গড়ে তুলেছিলেন এবং শ্রীযুক্ত হর্ষ দত্ত মহাশয় তাকে সেবা করার সুযোগ পেয়েছিলেন। গলার দুপাশে যেখানে গ্ল্যান্ড আছে সেখানে একটি নামী কোম্পানির সফট ক্রিম আলতো আঙুলে বুলিয়ে দিচ্ছেন উনি, অর্থাৎ পূর্ণানন্দজি বাঁ হাত নিজের হাতের উষ্ণতার মধ্যে চেপে ধরে আছেন। ভয়ে ভয়ে হর্ষ দত্ত মহাশয় জিজ্ঞাসা করছেন, স্বামীজি কোথাও খোঁচা লেগে যায়নি তো? তিনি মুদ্রিত চোখ একবার মেলে ধীর কণ্ঠে বললেন, না, মনে রাখিস জীবন, যৌবন, ধনমান সব কিছু ভেসে চলে যায়, শুধু থেকে যায় প্রেম, প্রেম, প্রেম। ঠাকুরের অপার প্রেম আমি এই আশ্রমের প্রতিটি ইঞ্চিতে অনুভব করি। তোরা বড় ভাগ্যবান, তার প্রেম সমুদ্রে সাঁতার কাটছিস। কালের কপোততলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। জয় রাধে, জয় রাধে প্রেমময়ী। অর্থাৎ তিনি যেন সেইভাবেই আশ্রমকে ভালোবেসেছিলেন। রহরা আশ্রম ছিল তার সর্বস্ব এবং এই অনাথ বালকরা ছিল তাঁর আরাধ্য দেবতা। স্বামী অখণ্ডানন্দজি যখন প্রেসিডেন্ট হয়ে বেলুড় মঠে ছিলেন সেই সময় পূর্ণানন্দজি তাঁর সেবা করেছিলেন। প্রতি রবিবার তখন রহরার মন্দিরে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত পূর্ণানন্দজি একটি ধর্মের ক্লাস নিতেন। শাস্ত্র সম্পর্কে আলোচনার পাশাপাশি ঠাকুরের ত্যাগী সন্তানদের সম্পর্কে নানান বিষয়ের অবতারণা করতেন। এবং পূর্ণানন্দজির ঘরে দেওয়াল আলমারির একটি তাকে থাকতো ঠাকুর মা স্বামীজির ছবি, আর জগন্নাথ দেব ছোট্ট একটি দারু মূর্তি, আর উত্তর দিকের দেওয়ালে টাঙানো থাকতো তার দীক্ষাগুরু মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজির ছবি, আর পূর্ব দিকের দেওয়ালে থাকতো স্বামী মাধবানন্দজির ছবি। স্বামী মাধবানন্দজি যেমন পূর্ণানন্দজিকে অসম্ভব ভালোবাসতেন, তেমনি পূর্ণানন্দজিও তাকে গুরু জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতেন। আর এই যে জগন্নাথ দেবের মূর্তির সামনে থাকতো মহাপ্রসাদে পূর্ণ একটা ক্ষুদ্র কৌটো, প্রতিদিন ওই প্রসাদ তিনি গ্রহণ করতেন। অর্থাৎ এই রকমভাবে এই প্রণম্য ব্যক্তিদের জীবন যেন যাপিত হতো। এবং স্বামী পূর্ণানন্দজি মনে করতেন না বা ভাবতেন না যে একটা অনাথ আশ্রম প্রতিষ্ঠা মানেই তার কাজ সম্পূর্ণ হলো। তিনি অনিঃশেষ উৎসাহ নিয়ে রহরা আশ্রমকে একটি বহুমুখী প্রতিষ্ঠান করে তুলতে চেয়েছিলেন, সেটিই ছিল তার স্বপ্ন। এবং আশ্রমের প্রতিটি ছোট বা বড় কাজে তিনি অধ্যাবসায় পছন্দ করতেন, কামনা করতেন নিষ্ঠা, এবং তার মধ্যে একটা চির শিশু যেন ঘুমিয়ে থাকতো। হঠাৎ হঠাৎ সেটা জেগে উঠত। একদিন রাতের আহার গ্রহণের জন্য রাত 9টায় ডাইনিং হলে ঢুকে দেখা গেল যে তিনি তদারকিতে ব্যস্ত, অথচ তখন তার সেখানে আসার কথা নয়। রান্না, খাওয়া, দেখভালের জন্য অন্য সাধু আছেন, কিন্তু পূর্ণানন্দজি কোনো একটি পংক্তির মাঝখানে দাঁড়িয়ে সব লক্ষ্য করছেন। পাতে রুটি পড়ছে। সেদিন যাদের পরিবেশনের দায়িত্ব সেই সব উঁচু ক্লাসের দাদারা স্বভাবতই বেশ কুণ্ঠিত এবং সন্ত্রস্ত হয়ে আছেন। তাদের রুটি পরিবেশন দেখে তিনি মোটেই খুশি হচ্ছেন না, আবার কিছু না বলে চুপ করে আছেন। বাটিতে ডাল এবং রুটির পাশে থালায় পড়ল কুমড়োর তরকারি। ব্রহ্মার্পণং ইত্যাদি মন্ত্রোচ্চারণের পর খাওয়া শুরু। পূর্ণানন্দজি উপস্থিত আছেন, তাই হাপুস হুপুস শব্দ
থালা বাটির ঠোকাঠুকি কম হচ্ছে। এটি দেখেই একটু পরেই পূর্ণানন্দজি এক গোছা রুটি গামলা থেকে একটা ছোট থালায় তুলে নিয়ে একেবারে প্রথম পংক্তির দিকে রোটি রোটি বলে হাঁক দিতে দিতে চলেছেন। যারা পরিবেশন করছেন তাদের উৎসাহ দিয়ে তখন বললেন, উত্তর ভারতে পংক্তি ভোজনে এইভাবেই রুটি পুনরায় দিতে দিতে চলে। ওরে তোরাও এমন কর, দেখবে এই সামান্য ডিনারের সঙ্গে আনন্দ ফ্রি। ঘোমটা পড়া বউয়ের মতন নিঃশব্দে খেলে হবে? দূর, তাতে খাওয়া জমবেই না। একটু চিৎকার চেঁচামেচি না করলে উদরপূর্তির পরিমাপ বোঝা যাবে কি করে। এইভাবেই তিনি এক যেন আনন্দের বন্যা বইয়ে দিতেন এবং বারবার অনেক দুষ্টুমি অপরাধেও অনেককে তিনি মাফ করেছেন। আসলে অনাথ আশ্রমের বালকরাই ছিল পূর্ণানন্দ স্বামীর কাছে আরাধ্য শ্রীরামকৃষ্ণ তাঁর জীবন দেবতা। তাদের জন্যই ছিল পূর্ণানন্দজির সব ভালোবাসা। দেওঘর রামকৃষ্ণ মিশনের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে রহরার এক বেশ টিম নিয়ে পূর্ণানন্দজি এবং অন্যান্য সন্ন্যাসীদের ছাড়া একটা নাট্য দল, সঙ্গীতের দল গেল। টিম লিডার পূর্ণানন্দজি অত্যন্ত আনন্দের সঙ্গে এই ছাত্ররা নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করেছিলেন। তার মধ্যে শ্রীযুক্ত হর্ষদত্ত মহাশয়ও ছিলেন। এর মধ্যে একদিন মহারাজের ভোজনের সময় হৈ হৈ কাণ্ড। আসন পিড়ি হয়ে সাধুরা প্রসাদ গ্রহণ করছেন, এমন সময় মায়ের শিষ্য রামময় মহারাজ এক বালতি তরকারি নিয়ে পরিবেশনে হাত লাগিয়েছেন। সেই দৃশ্য দেখে পূর্ণানন্দজি দৌড়ে গিয়ে রামময় মহারাজের হাত থেকে বালতি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আর বলছেন, এ কি দাদা, আপনি মায়ের সন্তান, আমরা ছোটরা থাকতে আপনি বালতিটা আনছেন, এ কখনো হতে পারে? আপনি বসুন, আমি পরিবেশন করছি। কিন্তু গৌরীশ্বরানন্দজি গোঁ ধরে আছেন। সম্ভবত ভরত মহারাজের হস্তক্ষেপে সেই রণক্ষেত্র শমিত হলো। সাক্ষাৎ মায়ের শিষ্যের প্রতি পূর্ণানন্দজির এই সম্মানের যে অন্তর্নিহিত অর্থ সেটা পরে বুঝিয়ে দিয়েছিলেন স্বামী নিত্যানন্দ মহারাজ। রহরাশ্রমের প্রসার এবং উন্নতির জন্য পূর্ণানন্দজি 25 বছর নিরলস সাধনার রথ টেনেছিলেন। যেদিন তার সেই রথ থেমে গিয়েছিল, অর্থাৎ তার যখন ওই নশ্বর দেহ ত্যাগ হচ্ছে, তখন তীব্র আর্তনাদ ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে শহরতলি হয়ে ওঠা রহড়ায়। যেদিন তার নশ্বর শরীর দেবলোকে বিলীন হলো, সেদিন গভীর রাত্রে এক সন্ন্যাসী বললেন, এমন কথা কখনো ভাববে না। যুদ্ধবিগ্রহ শেষ হওয়ার পর রেঙ্গুন সেবাশ্রম পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ। ট্রাস্টিরা এই কাজের জন্য পূর্ণানন্দকেই নিয়োজিত করেছিলেন। তখন স্বামীজির শিষ্য, ব্রহ্মজ্ঞ শিষ্য মঠাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি শুনেই বলেছিলেন, রহড়ার ছেলেগুলো আবার অনাথ হয়ে গেল। ট্রাস্টিরা বিরজানন্দজির এই মন্তব্য শুনে বিরত হন। পূর্ণানন্দজি আজও সূক্ষ্ম শরীরে রহড়া বালকাশ্রমে বিরাজমান। এ যেন সকলের কাছে আশীর্বাদ। আমরা আজকে মহারাজের এই পুণ্য জীবনের কথা স্মরণ করলাম এবং আপনাদের জানিয়ে রাখা যে আকাশে বাতাসে শ্রী মায়ের আবির্ভাবের পুণ্য পরশ যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। মাতৃ আবাহনের প্রতীক্ষায় আমরা রয়েছি। আগামী 11ই ডিসেম্বর শ্রী শ্রী মাতা ঠাকুরানীর 173তম জন্মতিথির পুণ্য সন্ধ্যায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে, গৌরী মায়ের যে আশ্রম, সেটিতে মায়েরা কৃপা করে শ্রী শ্রী মায়ের কথা বলার সুযোগ দিয়েছেন। আপনারা সকলে আসতে পারেন, কোনো প্রবেশপত্র নেই। কারণ মায়ের আশ্রম, মায়ের স্বহস্তে প্রতিষ্ঠিত আশ্রম দেখা, সন্ন্যাসিনী মায়েদের আশীর্বাদ গ্রহণ করা এক দুর্লভ সুযোগ। আগামী 11ই ডিসেম্বর সন্ধ্যায়, আর 12ই ডিসেম্বর সন্ধ্যায় ব্যারাকপুরের সারদা কুটিরে মায়ের কথা স্মরণ মনন হবে। আপনারা সেদিনও আসতে পারেন। দুপুরবেলায় 12টার সময় বড়নগর মঠে যুব সম্মেলনে উপস্থিত থাকব। আপনারা সকলে এই দুটি অনুষ্ঠান আনন্দের সাথে আসতে পারেন, উপভোগ করতে পারেন। আর ওই আহ্বান রইল, যদি কোনো সহৃদয় ব্যক্তির কোনো গৃহ বা ফ্ল্যাট হাওড়ার অঞ্চলে থাকে, তাহলে সেটি সেবামূলক কাজের জন্য যদি কখনো প্রদান করেন তাহলে উপকৃত হব। নমস্কার, ধন্যবাদ।
प्राणाराम प्राणाराम प्राणाराम।